লাখ টাকার এই আইফোন ইয়ারটাকে আপনি চাইলে এভাবে ভাঁজ করতে পারবেন না, মানে এটাকে বাঁকানো সম্ভব না। যদিও কিনা এটা অনেক বেশি স্লিম, অনেকেই ভাবে যে এটা বেঁকে যাবে কিংবা ভেঙে যাবে, বাট আপনি যদি শাওমির এই ফোনটা কিনেন, হ্যাঁ ফোনটা ভালো আছে, দেখেন যে ঠিকঠাক আছে, কিন্তু চাইলে আপনি এটা কীভাবে ভাঁজ করে ফেলতে পারবেন এবং এরকম ছোট্ট পিচ্ছি একটা ফোনে এটাকে ট্রান্সফার করে ফেলতে পারবেন। হ্যাঁ বুঝতেই পারতেছেন যে একটা ফ্লিপ ফোন নিয়ে কথা বলতেছি। এ ধরনের ফ্লিপ ফোনগুলো আমরা দেখলেই চিন্তা করি যে এটা নিশ্চয়ই স্যামসাং তৈরি করেছে, এবং এটা আমি লাস্ট 20-25 দিন ধরে আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করতেছি। যেই মানুষগুলো দেখছে তার মধ্যে 95% মানুষজন আমাকে বলতেছিল যে ভাই এটা কি ফ্লিপ 7 কিনা, মানে স্যামসাং ফ্লিপ 7 কিনা সেটা জিজ্ঞেস করতেছিল। বাট যখন আমি বলি যে এটা একটা শাওমির ফোন, তখন সবাই অবাক হয়েছে যে শাওমি এরকম ভাঙাচোরা ফোন বানায় বা শাওমি এরকম ফ্লিপ ফোন কিংবা ফোল্ড ফোন বানায়। হ্যাঁ তখন তাদেরকে একটু বুঝাইতে হয় যে না, শাওমিও এক্সপেন্সিভ যে লাক্সারিয়াস ফোনগুলো রয়েছে সেগুলো তারা বানিয়ে থাকে। তো এইটাকে আমি ইউজ করে আমার এক্সপিরিয়েন্স কি হয়েছে সেটাই আজকের ভিডিওতে শেয়ার করবো। এইটার ডিটেল কোনো স্পেকে যাবো না, জাস্ট আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আসলে কি কি প্রবলেম ফেস করেছি এবং এটার আসলে কি কি ভালো দিক রয়েছে সেই ব্যাপারগুলোই শেয়ার করবো। ডিটেল কোনো স্পেক কিংবা ডিটেল যদি ইনডেপথ রিভিউ খুঁজতে চান তাহলে এই ভিডিওটা চাইলে স্কিপ করতে পারেন। আর এই ধরনের শাওমি ডিভাইসগুলো আই থিঙ্ক বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষজনই কিনতে চাবে না, বলবে যে লাখ টাকার উপরে খরচ করে কেন শাওমি ডিভাইস কিনবে, এই ধরনের মানে অনেক চিন্তাধারা থাকে। বাট শাওমির ফ্যান বয় অনেকেই আছে যারা হচ্ছে যে লাখ টাকা খরচ করে শাওমির ফোন কিনতে চায়, তারা হয়তো বা এটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড থাকতে পারেন, যার কারণে বলবো যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। বাই দ্য ওয়ে তার আগে স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় হচ্ছে শাওমি বাংলাদেশকে আমাদের কাছে এই রিভিউ ইউনিটটা সেন্ড করার জন্য, কারণ হচ্ছে এটা আমি কোনো দোকান থেকে কিংবা মার্কেট থেকে নিতে পারি নাই, এটা হচ্ছে শাওমি বাংলাদেশ থেকে নিয়েছি। এইটা বাংলাদেশে যদিও কিনা অফিসিয়ালি পাওয়া যায় না, আনঅফিসিয়ালি হয়তো আপনি কিনতে পেতে পারেন। এটার দাম 1,20,000 থেকে শুরু করে 1,25,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে কিন্তু পাওয়া যাচ্ছে। এই ফ্লিপ ফোন ইউজ করার আগে আমি স্যামসাং এর ফ্লিপ 4 যে ফোনটা রয়েছে সেটা ইউজ করেছিলাম। ফ্লিপ 5, 6, 7 ওগুলো ইউজ করার মতো সুযোগ হয় নাই, বাট সেইগুলো ইউজ করার পরে এটাতে এসে আমি যে ডিফারেন্সটা খুঁজে পেয়েছি, কিংবা আমার এই ভাই ব্রাদার একজন আছে যে হচ্ছে লং টাইম ধরে ফ্লিপ 6 ইউজ করে, তো তার ফোনটার সাথে যখন আমি এটা একটু কম্পেয়ার করতেছিলাম তখন যেই ডিফারেন্সটা আমার সব থেকে বেশি চোখে পড়ছে সেটা হচ্ছে ডিসপ্লের মধ্যে থাকা যে ক্রিজটা রয়েছে সেটা, মানে ওইটা হচ্ছে স্যামসাং এর মধ্যে যখন আপনার হাতটা যাবে আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় একটা ভাঁজ আছে, মানে এই জায়গায় একটু গর্তের মতো মনে হয়। কিন্তু শাওমি মিক্স ফ্লিপ 2 এই ডিভাইসটা ইউজ করতে গিয়ে একবারের জন্য আমার মনে হয় না যে এটা একটা ভাঁজ করা ফোন কিংবা এর মধ্যে একটা ভাঁজ রয়েছে, কারণ এটা একদমই মানে প্লেন মনে হয়, যে একটা ফ্ল্যাট ফোন ইউজ করলে যেরকম ফিল হয় সেরকমই একটা ফিল কিন্তু হচ্ছিল। কিন্তু প্রবলেম যেটা ফেস করি যে আমি যখন এই ডিভাইসটা আনি তখন দেখতে পারি যে টুকটাক দু একটা স্ক্র্যাচ কিন্তু এটার উপরে পড়ে আছে। আর আপনারা জানেন যে এই ধরনের যে ফ্লিপ ফোনগুলো রয়েছে সেগুলোর ভিতরে কিন্তু প্রোটেক্টর ইউজ করা যায় না, যদিও আপনি পলি টাইপের যে প্রোটেক্টরগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে যে 1 মাস কিংবা 2 মাসের মধ্যে সেটা আবার চেঞ্জ করা লাগতেছে, খুবই ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করা লাগে, এবং কোনো কোম্পানি থেকে এই ধরনের ফ্লিপ ফোনের মধ্যে প্রোটেক্টর ইউজ করার জন্য রিকমেন্ড করে না। তো একটা বিল্ট ইন প্রোটেক্টর লাগানো থাকে, সেটাকে আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, বাট এটা আমি এখনো শিওর না যে আসলে করা যায় কিনা, এবং করতে গেলে হয়তো বা মোটামুটি ভালোই এক্সপেন্সিভ হবে। তো এইটাই আমার কমপ্লেন যে এটার ভিতরের যে স্ক্রিনটা রয়েছে সেটার মধ্যে খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যাচ্ছে। আর যদি আপনারা নখ বড় রেখেই অভ্যস্ত হন, মানে আপনি একটু নখ বড় রাখেন, তাহলে তো আপনার জন্য এই ফোন কোনো অবস্থাতেই পারফেক্ট না, কারণ হচ্ছে আপনি যদি এটাকে প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করেন মোটামুটি 1 সপ্তাহের মধ্যে এটার ভিতরে প্রচুর পরিমাণে স্ক্র্যাচ কিন্তু আপনি ফেলে দিবেন। এটার মধ্যে ভিতরে যে মেইন ডিসপ্লেটা ইউজ করা হয়েছে এটা কিন্তু 6.86 ইঞ্চির একটা LTPO AMOLED ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, ডলবি ভিশন আছে, তারপর হচ্ছে HDR10+ আছে, এবং এটার পিক ব্রাইটনেসও কিন্তু অনেক বেশি, মানে 3200 নিটস। দেখা যাচ্ছে যে আউটডোরে গেলে মানে ব্রাইটনেস নিয়ে খুব একটা প্যারা লাগে না, ঠিকঠাকভাবেই দেখা যাচ্ছিল। কিন্তু আমি এই ডিসপ্লেতে যে প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে যে এই ডিসপ্লের মধ্যে খুবই ইজিলি স্মাজেস পড়ে যাচ্ছিল, হাতের ছাপ বসে যাচ্ছিল, যেটাকে খুব ইজিলি কিন্তু ক্লিনও করা যায় না। নর্মালি দেখা যায় যে একটা ফোন আমরা কীভাবে ক্লিন করি, শার্ট কিংবা জামা কাপড় এভাবে ঘষা দিয়ে হচ্ছে যেটাকে মানে ক্লিন করা ট্রাই করি, বাট এটা ইজিলি ক্লিন হচ্ছিল না। দেখা যায় টিস্যু দিয়ে ক্লিন করা লাগতেছে, কিংবা ক্লিনিং স্প্রে টিস্যুর মধ্যে লাগিয়ে তারপরে যদি ক্লিন করা যায় তখন একদম ঝকঝকা চকচকা হয়, কিন্তু 1-2 মিনিটের মধ্যেই হচ্ছে যে হাতের যেই স্মাজেসগুলো রয়েছে সেগুলো পরে আবার কিন্তু এটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এই ব্যাপারটা আমার কাছে কোনো অবস্থাতেই ভালো লাগে নাই। আর এই জায়গায় কাভার ডিসপ্লে হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে একটা 4 ইঞ্চি ডিসপ্লে, যেই ডিসপ্লেটা আমার কাছে অস্থির লেভেলের লাগছে ভাই। এটা খুবই শার্প এবং ডিটেল ছিল, এবং এটার ব্রাইটনেসও আমার কাছে ভিতরের যে ডিসপ্লেটা রয়েছে মানে ইনার ডিসপ্লে থেকে আউটার ডিসপ্লেটার ব্রাইটনেসও বেশি মনে হয়েছে, এবং এটার টাচ রেসপন্সও কিন্তু অনেক ভালো। এটা আমার কাছে বেশি ইউজফুল মনে হয়েছে। আমি ম্যাক্সিমাম টাইম এটাকে মানে ফোল্ডেবল অবস্থায় কিন্তু চালিয়েছি, এবং এটা এক হাতে চালাতে খুবই মজা লাগে। বাট এটা সফটওয়্যার নিয়ে আমি কিছুটা প্যারা খেয়েছি, সেটা একটু বলি। যেমন হচ্ছে আমি যদি এটার কাভার ডিসপ্লেতে ফেসবুকটা এইভাবে আমি ওপেন করি, মানে ফেসবুকটা চালাচ্ছি, যদি এটাকে আমি মানে আনফোল্ড করে ফেলি তখন দেখা যাচ্ছে অনেক সময় যে রিল এই যে এরকম হয়ে যায়, দেখেন যে রিলটা কিন্তু ঠিকঠাকভাবে আসতেছে না, নিচে চলে আসতেছে এবং এটা উপরে প্লে হচ্ছে। এই ধরনের সফটওয়্যার রিলেটেড কিছু প্রবলেম এটাতে খুঁজে পেয়েছি। তাছাড়া ওভারঅল এইটার মানে ডিসপ্লে নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করার কোনো সুযোগ নাই। এই ফোনটা শাওমি রিলিজ করেছে মোটামুটি 6-7 মাস সময় হয়ে গিয়েছে। 6-7 মাস পরে এসেও এটা সফটওয়্যার এখনো পারফেক্ট না, এবং এটা কবে পারফেক্ট হবে সেটা আমিও জানি না, শাওমি জানে
কিনা সেটাও আমি জানি না। কিন্তু এটার উপরের দিকে থাকা 4 ইঞ্চি যে কাভার ডিসপ্লেটা রয়েছে সেটা অনেক বেশি ইউজফুল ছিল। আপনি যখন সেলফি তুলবেন এর মেইন লেন্স দিয়ে তো আপনি সেলফি তুলতে পারতেছেন, তার পাশাপাশি এর যে আলট্রা ওয়াইড লেন্সটা রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনি সেলফি তুলতে পারতেছেন। আপনি যখন গ্রুপ ফটো তুলবেন তখন অনেকজন লোক একই সাথে খুব সুন্দর করে এটা দিয়ে কিন্তু আপনি সেলফি তুলতে পারবেন। এবং এইটার মেইন লেন্স এবং এর আলট্রা ওয়াইড লেন্স দিয়ে আমি ম্যাক্সিমাম টাইম ছবি টবি তুলেছি, যেগুলো হয়তো আপনি স্যাম্পল দেখে বুঝতেই পারতেছেন। এই জায়গায় দুইটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে, মেইন লেন্স এবং এর আলট্রা ওয়াইড লেন্স, এবং ম্যাক্সিমাম টাইম আমি মেইন লেন্স দিয়ে পোর্ট্রেট সেলফি তুলেছি যেগুলো ডিটেল এবং শার্পনেস অনেক বেশি ছিল। যদিও কিনা যখন পোর্ট্রেট মোডে আমি পিকচার ক্যাপচার করতেছিলাম বিউটিফিকেশন অফ করে দেওয়ার পরেও দেখলাম যে ফেসটাকে মোটামুটি স্মুথ করে দিচ্ছিল, একটু বিউটিফিকেশন করে মানে ব্রাইটনেসটা বাড়িয়ে দিতেছিল। এই টাইপের পিকচারই ম্যাক্সিমাম মানুষজন পছন্দ করে। বাট আপনি যদি একদমই ট্রু ন্যাচারাল কালারটা চেয়ে থাকেন কিংবা একদমই ডিটেল পিকচার ক্যাপচার করতে চান তখন আবার পোর্ট্রেট মোডে কিন্তু সেটা করা যায় না। আপনি যখন নর্মাল মোডে পিকচার ক্যাপচার করবেন তখন দেখতে পাবেন যে ঠিকঠাক কিন্তু ছবি তোলা যায়। আমরা নর্মালি এই ধরনের ফোনগুলো রিভিউ করার ক্ষেত্রে দেখা যায় ন্যাচারাল পিকচার তুলি, রাস্তাঘাটের পিকচার তুলি, কিন্তু এই ফোন ইউজ করার পর থেকে ওই টাইপের ছবি খুবই কম তোলা হয়েছে। টুকটাক কিছু তুলেছি হয়তো বা স্যাম্পল দেখে বুঝতেই পারতেছেন, সেগুলোতে মোটামুটি ভালো পরিমাণে ডিটেল এবং শার্পনেস রয়েছে। কিন্তু কথা হচ্ছে এটার প্রাইস যখন আপনি হিসাব করবেন 1,20,000 টাকা কিংবা 1,10,000 টাকা, সেই প্রাইস অনুযায়ী এইটার পিকচার কোয়ালিটি আমি আহামরি ভালো বলবো না, তার থেকে অনেক স্ট্রং কম্পিটিটর কিন্তু এই প্রাইস রেঞ্জে রয়েছে স্পেশালি ক্যামেরার জন্য। কিন্তু এই ধরনের ফ্লিপ ফোন যারা কিনবে তারা তো আর শুধুমাত্র ডেডিকেটেডলি ক্যামেরার জন্য কিনবে না। যদি ক্যামেরার জন্য কিনতো তাহলে তো ক্যামেরা সেন্ট্রিক যে ফোনগুলো রয়েছে সেগুলোই পারচেস করতো। বাট এইটার মেইন লেন্স দিয়ে যখন আপনি সেলফি তুলবেন কিংবা পোর্ট্রেট সেলফিগুলো তুলবেন তখন আপনি এই ক্যামেরার ফ্যান হতে বাধ্য হবেন। আর গ্রুপ ফটো কিংবা এই ফোনটাকে যে কোনো জায়গায় হোল্ড করে রাখার জন্য কিংবা যে কোনো জায়গায় স্ট্যান্ড করে রেখে একটু দূরে গিয়ে ছবি তোলার জন্য একটা পারফেক্ট ফোন বলাই চলে। এটা দিয়ে প্রচুর পরিমাণে ছবি তুলেছি, হয়তো বা এতক্ষণ যে স্যাম্পলগুলো দেখছেন সেগুলো দেখে আইডিয়া করতে পারতেছেন যে এটা দিয়ে আসলে কেমন লেভেলের সেলফি টেলফি তোলা যায়। কিন্তু এর ভিতরে যে 32 মেগাপিক্সেলের ক্যামেরাটা রয়েছে এইটা দিয়ে খুব বেশি একটা আমি ছবি টবি তুলি নাই। এই যেটা বলতেছিলাম যে ডিসপ্লেতে প্রচুর পরিমাণে হাতের স্মাজেস পড়ে যায়, যার কারণে দেখা যাচ্ছে যে খুব বেটার পিকচার কিন্তু এটা দিয়ে ক্যাপচার করা যায় না। ইভেন যখন ভিডিও কলে কথা বলা যায় তখন দেখা যাচ্ছে যে খুব বেশি একটা ক্লিয়ারলি নিজেকে দেখা যায় না, যার কারণে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম আমি ভিডিও কলে কথা বলতে গেলে এর কাভার ডিসপ্লে দিয়ে কথা বলতেছিলাম, তখন আবার আপনার অপর পাশের ব্যক্তিকে একদমই পিচ্ছি দেখা যায়, বাট আপনাকে কিন্তু একদম ক্লিয়ার ডিটেল শার্প কিন্তু সেই ব্যক্তি দেখতে পাবে। বাট এইটা আসলে কে কিভাবে দেখেন সেটা চাইলে একটু কমেন্ট করতে পারেন। আর এই ফ্লিপ ফোনগুলো ব্লগার কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা বেস্ট ফোন আমি বলে থাকি সবসময়, কারণ হচ্ছে এটাকে ইনস্ট্যান্ট আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এবং এটা এতটাই পিচ্ছি যে একদমই অ্যাকশন ক্যামেরা কিংবা গোপ্রোর মতো চাইলে আপনি হাতের মুঠে রেখে কিন্তু ইউজ করতে পারতেছেন এবং এটা আলট্রা ওয়াইড লেন্স দিয়ে কিন্তু চাইলে ব্লগ টক আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা দিয়ে আমি প্রচুর পরিমাণে ভিডিও করেছি, চলুন আউটডোরে গিয়ে আপনাদেরকে এটার একটা ভিডিও স্যাম্পল দেখাই। এই ফ্লিপ ফোন দিয়ে আপনি চাইলে মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আপনারা নিজেকে নিজে দেখতে পাবেন যে আপনাকে কেমন দেখা যাচ্ছে এবং আপনার ভিউটা কতটুকু ক্লিয়ার হচ্ছে। আপনি তো এই জায়গায় দেখে বুঝতে পারতেছেন যে এটাকে আমি কত কিউট ভাবে ধরে রাখছি। এটাকে শুধু ধরে রাখতে পারবেন যে এরকম, এটাকে যে কোনো জায়গায় রাখতে পারবেন। এটাকে যদি আমি এক জায়গায় রেখে আপনাদেরকে দেখাই, দেখেন যে এটার ফ্লিপটাকে হালকা একটু আনফ্লিপ করবো, মানে ফুল না, হালকা একটু আনফ্লিপ করে আমি যদি এটাকে এই জায়গায় রাখি তাহলে দেখেন যে এই জায়গায় থেকে কিন্তু খুব ইজিলি কথা বলা যাচ্ছে। যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, এটার পারফরমেন্স কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলেরই হতে হবে। এটার মধ্যে স্ন্যাপড্রাগন 8 এলিট যে চিপটা রয়েছে সেটা ইউজ করেছে এবং এইটার পারফরমেন্স কতটা ভালো সেটা আই থিঙ্ক সবাই জানেন। এটার পারফরমেন্স নিয়ে কথা বলে অ্যাটলিস্ট সময় নষ্ট করতে চায় না। কিন্তু এটার পারফরমেন্স যতই ভালো হোক গেমারদেরকে এটা সাজেস্ট করা যায় না। এর অন্যতম কারণ হচ্ছে এটার যে ভিতরের ডিসপ্লেটা রয়েছে সেই ডিসপ্লেটা কিন্তু একটা গ্লাসের ডিসপ্লে না, মানে যদি আপনার নখ অনেক বড় হয় আপনি যদি জোরে প্রেশার দেন তখন কিন্তু এটাতে পার্মানেন্টলি ড্যামেজ হওয়ার চান্স থাকে, যার কারণে গেমার যারা রয়েছে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে এক্সাইটেড হয়ে ফোনের মধ্যে বেশি প্রেশার দিয়ে ফেলে, তো যার কারণে তাদের জন্য এটা কিন্তু কোনো অবস্থাতেই আইডিয়াল চয়েস না। এটার পারফরমেন্স ভালো, আপনি পারফরমেন্স নিয়ে কোনো অবস্থাতেই চিন্তা করতে হবে না এবং শাওমির সফটওয়্যার যারা পছন্দ করে থাকেন তাদের কাছে আই থিঙ্ক এটা নিয়ে খুব বেশি একটা প্যারা হওয়ার কথা না, যার কারণে পারফরমেন্স সেকশনে আর আমরা সামনে যাচ্ছি না। মেন ইম্পর্টেন্ট পার্ট যেটা এই ধরনের ফ্লিপ ফোনগুলোর সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। আমি যখন স্যামসাংয়ের ফ্লিপ ফোনগুলো ইউজ করতাম তখন দেখতাম যে ব্যাটারি নিয়ে প্রচুর প্যারা খাওয়া লাগতো, বাট এই ফোনটা ইউজ করার সময় আমার ধারণাটা এরকমই ছিল যে এটার ব্যাটারি ব্যাকআপ খুব বেশি একটা থাকবে না, ব্যাটারির চার্জ হয়তো মোটামুটি 2-2.5 ঘন্টা কিংবা 3 ঘন্টা থাকতে পারে। কিন্তু আমার ধারণা টোটালি চেঞ্জ করে দিয়েছে এই ফোনটা। এটার মধ্যে ব্যাটারি হিসেবে কিন্তু ইউজ করা হচ্ছে 5165 mAh এর একটা সিলিকন কার্বনের ব্যাটারি এবং এই ব্যাটারি দিয়ে আমি এটা থেকে 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। মোবাইল ডাটা, ওয়াইফাই, আউটডোরে ইউজ করা, ছবি তোলা সবকিছু করে মোটামুটি 7 ঘন্টার বেশি আমি এটা থেকে স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম, যার কারণে যারা এই ধরনের ফ্লিপ ফোন কিনতে ভয় পান যে ব্যাটারি ব্যাকআপ কি অবস্থা বা ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে, তাদেরকে বলবো যে শাওমির এই ফ্লিপ ফোনটা আপনি একবার ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে একটা ফ্লিপ ফোন থেকেও কতটুকু ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। তো আলটিমেটলি এটা একটা রিভিউ ছিল না, জাস্ট শাওমি ফ্লিপ ফোনটার একটা ওভারভিউ টাইপের আপনাদেরকে দেওয়ার ট্রাই করলাম। জাস্ট শাওমি এই ধরনের যে ইউনিক ফোনগুলো রয়েছে সেগুলো ক্রিয়েট করতেছে এবং তাদের কিন্তু এটা সেকেন্ড জেনারেশনের একটা ফ্লিপ ফোন, পরবর্তীতে হয়তো তারা অনেক বেশি আপগ্রেড করবে কিংবা সফটওয়্যার রিলেটেড আপগ্রেড যদি দেয় তাহলে সফটওয়্যারের যে বাগগুলো রয়েছে সেগুলো অনেকটাই ফিক্সড হবে। আপনাদের কাছে শাওমির এই ফ্লিপ ফোনটি কেমন লেগেছে চাইলে একটু কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।